দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছে আমি তারেক আহমেদ। ইলেকট্রিক এসি বাসেই অনড় সরকার, চলবে নতুন পদ্ধতিতে। বাংলাদেশ বিমানের 468 কোটি টাকা গায়েব, লুটপাটে জড়িত কর্মকর্তারা। সন্ত্রাসীদের রুখতে সরকারের মাস্টার প্ল্যান, অচল হয়ে যাবে এনআইডি। ছোট হচ্ছে রাজবাড়ির মানচিত্র, হারিয়ে যাচ্ছে একরের পর একর জমি। ছুটিতে থেকেও ভৌতিক স্বাক্ষর ইন্সপেক্টরের, কেরুর মদের চালানে জালিয়াতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয় আওয়ামী লীগ সরকার। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে রাজধানীতে সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘবের অংশ হিসেবে 690টি নতুন এসি বাস নামানোর অনুমোদন দিয়েছিল। কিন্তু যেসব কোম্পানি ডিজেল চালিত এসব বাস নামানোর অনুমতি পেয়েছিল তারাও ব্যর্থ হয়। তাই বিএনপি সরকার এবার ঢাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ইলেকট্রিক এসি বাস নামানোর উপর জোর দিয়েছে। রাজধানীর প্রায় 80% মানুষ যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন হিসেবে বাস ব্যবহার করেন। বর্তমানে রাজধানীর সড়কগুলোতে যেসব নন এসি বাস চলছে সেগুলোর অধিকাংশই লক্কর-ঝক্কর অবস্থা, রংচটা দরজা জানালা এবং লাইটও ঠিক নেই। এ অবস্থায় নতুন সরকার বাস অনুমোদন দেওয়ার পদ্ধতি, বাসের ধরন ও ব্যবস্থাপনায় আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন বাসে স্বয়ংক্রিয় দরজা খোলা ও বন্ধ এবং ই-টিকিটিং ব্যবস্থা থাকবে। সুশৃঙ্খল বাস ব্যবস্থাপনার লক্ষ্যে চালকের সঙ্গে চুক্তিতে নয়, বরং কাউন্টার ভিত্তিক সেবা চালু হবে। বাসের গায়ে রুট নম্বর ও কোম্পানির নাম স্পষ্টভাবে লেখা থাকবে। একই কোম্পানির সব বাসের রং অভিন্ন হবে। বাসগুলো চলবে বড় কোম্পানির অধীন ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, জ্বালানি সাশ্রয় ও গণপরিবহনে শৃঙ্খলার বিষয়ে জোর দিয়েছে সরকার। এজন্য ইলেকট্রিক বাস সরকারিভাবে আমদানির পাশাপাশি বেসরকারি খাতকে উৎসাহ দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি সব দিক থেকেই ঢাকায় মানসম্মত বাস নামানোর জন্য চেষ্টা চলছে। এজন্য শুল্ক ছাড় সহ নানা সুবিধা দেওয়া হবে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। গেল কিছুদিন আগে অত্যন্ত লাভজনক কার্গো ফ্লাইটে 600 কোটি টাকা লোকসান করে খবরের শিরোনাম হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার চার্টার্ড ফ্লাইটের 468 কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। জানা যায়, ঢাকা গুয়াংজু ঢাকা রুটে চার্টার্ড ফ্লাইট পরিচালনার নামেই এমন পুকুর চুরি করেছে বিমানের একটি সিন্ডিকেট। 174টি রাউন্ড ট্রিপ ফ্লাইট পরিচালনা করে লুটে নেওয়া হয়েছে এই অর্থ। শুধু প্রতিটি ফ্লাইটের ভাড়া থেকেই আত্মসাৎ করা হয়েছে প্রায় 3.25 কোটি টাকা। চুক্তি অনুসারে বাতিল ফ্লাইটের জন্য জরিমানার 63 কোটি টাকারও কোনো হদিস নেই। একইভাবে হাতিয়ে নেওয়া হয়েছে প্রণোদনার 6.5 কোটি টাকা। নিয়ম অনুযায়ী এই অর্থ জমা হওয়ার কথা ছিল বিমানের তহবিলে, অথচ ব্যাপক এই অনিয়মের সঙ্গে জড়িতরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এই আর্থিক কেলেঙ্কারির তথ্য পাওয়া গেছে। বিমানের পুকুর চুরির মতো এই দুর্নীতি মূলত আওয়ামী লীগ সরকারের আমলের। করোনার সময়ে ক্ষতি পোষাতে সংস্থাটি 2020-21 অর্থ বছরে বিভিন্ন রুটে নন শিডিউল চার্টার্ড কার্গো ফ্লাইট পরিচালনার চুক্তি করে। জানা গেছে, ওই সময়ের বিশাল দুর্নীতির এই ঘটনা ধরা পড়ে 2025 সালের মে মাসে বিমানের এক অভ্যন্তরীণ তদন্তে। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলেও তখন বিষয়টি ধামাচাপা পড়ে যায় প্রভাবশালীদের হস্তক্ষেপে। শুধু তাই নয়, এই দুর্নীতিতে জড়িত সিন্ডিকেটের মূল হোতা হিসেবে চিহ্নিত বিমানের সাবেক প্রশাসন ও মানব সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রশিদকে শাস্তির বদলে দেয়া হয়েছিল পদোন্নতিও। তবে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে পদোন্নতির দিনই ওই আদেশ বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। এর সঙ্গে জড়িত সূত্রগুলো দাবি করেন, নতুন তদন্ত কমিটির মাধ্যমে নিবিড় তদন্ত চালালে বিমানের টিকিট বিক্রিতে জালিয়াতি, বিভিন্ন খাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও কানাডায় মানব পাচার সহ চাঞ্চল্যকর সব দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। দৈনিক আগামীর সময়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমন লুটপাটের তথ্য। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই আইনশৃঙ্খলায় যে অবনতি হয়েছে তার তেমন কোনো উন্নতি করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর অবস্থায় রেখেই বিদায় নেন তারা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। দলটির সরকার গঠনের 4 মাসের অধিক সময় পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির বলার মতন তেমন কোনো উন্নতি করতে পারেনি। এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক জোর দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের অপরাধমূলক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে শুধু মূল অপরাধী নয়, বরং অপরাধের অর্থ ও অবৈধ সম্পদের সুবিধাভোগী হিসেবে তাদের নিকটাত্মীয় বা স্বজনরাও কঠোর নজরদারির আওতায় থাকবে। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, একজন অপরাধীকে সামাজিকভাবে ও আর্থিকভাবে পুরোপুরি অচল করার সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে এনআইডি ব্লক করে দেওয়া। এতে সন্ত্রাসীরা কোনো ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে পারবে না, পাসপোর্ট ইস্যু বা নবায়ন করতে পারবে না, ফলে বিদেশে পালিয়ে যাওয়া বা বিদেশে অবস্থান করাও কঠিন হয়ে পড়বে। এছাড়া নিজের বা বেনামে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি কেনাবেচার পর রেজিস্ট্রেশন করতে পারবে না। সরকারি এই উদ্যোগে এবার থেকে ছাড় পাবেন না সন্ত্রাসীদের স্বজনরা। তালিকাভুক্ত সন্ত্রাসীদের কোনো স্বজন যদি অপরাধে সহায়তা করে তাহলে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং এনআইডি কার্ড ব্লক করে দেওয়া হবে। তবে এনআইডি ব্লকের ক্ষেত্রে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, এজন্য 3 স্তরের ভেরিফিকেশনের ব্যবস্থা রাখা হবে। দৈনিক সংবাদ মাধ্যম দেশ রূপান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মা নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে একের পর এক কৃষিজমি, ফসলি ক্ষেত ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের কারণে অনেক পরিবার নতুন করে ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, সাধারণত বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করে, কিন্তু এবছর বর্ষা শুরু হওয়ার আগেই নদীতে তীব্র স্রোত ও ভাঙন দেখা দিয়েছে। তাদের যা জমিজমা ছিল সবই ধীরে ধীরে নদীগর্ভে চলে যাচ্ছে, তাদের আর কিছুই অবশিষ্ট থাকছে না। আগে তো নদীতে ভাঙছিল, সবই গেছিল, তারপরে তো বাদ পাইছিল, এখন বর্তমানে সব ভাঙ্গিয়া সব নিয়ে যাইতেছে, আমাকে কোনো কিছু থাকতেছে না। 3 বিঘা জমি ছিল, মনে করেন 2 বিঘা তো আগেই চলে গেছে, আর বিঘা খানেক ছিল, সেটাও এখন মনে করেন যে তিল মিল সহকারে নিয়ে ভেঙে শেষ হইল। এমন আতঙ্কে দিন পার করছেন রাজবাড়ীর পদ্মাপাড়ের বাসিন্দারা। তারা আশঙ্কা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জেলার মানচিত্র থেকে মিজানপুর ও চান্দনী ইউনিয়নের আরও বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাবে। 200-300 মানুষ আমরা বসবাস করি গাংপাড়ার লোক। তা আমাকে একটু সরকার যদি একটু দেখে সহায়তা করে আমাকে প্রফিট আমাকে ভালো। এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাজমিনুর রহমান বলেন, বর্ষা মৌসুমের আগে নতুন কোনো ভাঙন দেখা দিলে তা মোকাবেলায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিও ব্যাগ ব্যবহার করে আগাম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এই প্রকল্পের পার্শ্ববর্তী যেসব এলাকা আছে এগুলা কিছুটা ঝুঁকিপূর্ণ আছে, আমরা এগুলো অবগত আছি। যেসব এলাকা ভেঙেছে ইতিপূর্বে আমরা সেসব জায়গায় আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছি জিও ব্যাগ এবং জিও টিউব ব্যবহার করে। অধিকাংশ জায়গায় প্রোটেক্টেড আছে, এর বাইরে যেসব প্রোটেক্টেড নেই, যেগুলোতে অধিক ভাঙন হয়েছে গত কয়েক বছরে, সেগুলোর মধ্যে বিশেষ করে আমি একটু আগে যেটি বললাম, চরসিলিমপুর, কালীতলা, মহাদেবপুর, রামচন্দ্রপুর, এই এলাকাগুলো প্রায় 2.7 কিলোমিটার এলাকা জুড়ে যে ভাঙনটি আছে, সেই এলাকায় আমাদের একটা প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটি আমাদের অনুমোদনের জন্য দাখিল করা হবে শীঘ্রই। এই প্রকল্পটি অনুমোদন হলে আমরা জিও ব্যাগ ব্যবহার করে আমরা এই প্রায় 2.7 কিলোমিটার জায়গা আমরা রক্ষা করতে সক্ষম হব। দীর্ঘমেয়াদী ও টেকসই নদী শাসন প্রকল্প বাস্তবায়ন ছাড়া এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে না। অন্যথায় প্রতি বছরই পদ্মার ভয়াল গ্রাসে কৃষিজমি, বসতভিটা ও জনপদ হারিয়ে রাজবাড়ীর মানচিত্র আরও ছোট হতে থাকবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। দেশের একমাত্র মদ উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি, যেখানে উৎপাদিত মদ বিক্রি করেই বছরে কেরু মুনাফা আয় করে শত শত কোটি টাকা।
পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারেও জমা হয় শত কোটি টাকা। কেরুর ডিস্টিলারিতে উৎপাদিত মদ বিক্রি হয় নিজস্ব 13টি ওয়্যারহাউজে, আর তা নিয়ন্ত্রণে কাজ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দর্শনার কেরুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সম্প্রতি ঘটেছে এক লঙ্কা কাণ্ড। শাহজালাল খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের ইন্সপেক্টর, অতিরিক্ত দায়িত্ব পালন করেন কেরুর ডিস্টিলারি কার্যালয়ের ইন্সপেক্টর হিসেবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। গত 18 ও 19 মে অফিসিয়ালি ছুটিতে ছিলেন তিনি। তার অফিসিয়াল হাজিরায় দেখা যায় তিনি দুদিনের ছুটিতে, অথচ কেরুর ডিস্টিলারির নথিতে দেখা যায় তিনি ওই 2 দিন মদ বিক্রির চালানে স্বাক্ষর করে রেখেছেন। শাহজালাল খানের স্বাক্ষরিত চালানে এই 2 দিন কেরু ডিস্টিলারি থেকে মদ চালান গেছে ঢাকার মতিঝিল ওয়্যারহাউজে, অথচ তিনি ছিলেন ছুটিতে। প্রশ্ন উঠেছে, ছুটিতে থাকা অবস্থায় কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মদের চালান তার স্বাক্ষরে বাইরে গেল? তো যেহেতু আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি এবং এখানে অল্টারনেটিভ কোনো ইন্সপেক্টর নাই, সেই জন্য কেরুর মালামাল পরিবহনে বা বের হতে যাতে কোনো হ্যাম্বার না হয় এবং এখানে কেরু কোম্পানি যাতে তাদের বিক্রয়ের সমস্যা না হয়, পাশাপাশি যারা আসবে নিতে তাদের যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমি ওখানে ওই চালানে সিগনেচার করে আমার হাবিবকে বলে দিলাম যে তুমি রিকুইজিশন যখন পাবা, রিকুইজিশন অনুযায়ী এটা তুমি ফিল আপ করে তুমি ওই কনসার্ন যারা মাল দিতে আসে তাদেরকে দিয়ে দিবা। এ ব্যাপারে কেরু ডিস্টিলারির মহাব্যবস্থাপক জানান তাদের চালানে কোনো সমস্যা হয়নি। ওই 2 দিন বিক্রিত ফরেন লিকার মতিঝিলে ঠিক মতো পৌঁছেছে। কেরু কোম্পানি থেকে যে চালান যে পণ্যাগার বা সেল সেন্টারের উদ্দেশ্যে যায় সেটা কিন্তু আমাদের নিজস্ব পরিবহনে যায়। সেই পরিবহন থেকে আপনার ওই সেল সেন্টারের যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে আবার রিসিভ কপি নিয়ে এসে আমাদের সেলসে আবার জমা দেওয়া হয়। সেই সেলসে অনুযায়ী আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তার কাছ থেকে টাকা আদায় করে, টাকা কালেকশন করে। এখানে আপনার ওই যে চালান হয়ে যাওয়ার চালান গায়েব হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে এই ঘটনায় ইন্সপেক্টর শাহজালাল খানকে স্ট্যান্ড রিলিজ করে ঢাকায় নেওয়া হয়েছে। তদন্ত কমিটি গঠন করে তদন্ত চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার উপপরিচালক। যে ঘটনাটাই ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে পরিদর্শক জনাব মোহাম্মদ শাহজালাল খানকে ঢাকায় ক্লোজ করা হয়েছে এবং এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন ব্রিটিশরা। চলতি অর্থ বছরে প্রায় 200 কোটি টাকা রাজস্ব দিয়ে 130 কোটি টাকার উপরে মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।